দর্শক, খেলা নিশ্চয়ই বেশ ভালোই জমেছে এবং জমবারই কথা, আমরা এটি অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। বৈষম্য বিরোধীরা, সমন্বয়করা এখন জিয়াবাদও মানতে চান না, তারা মুজিববাদের মতন জিয়াবাদকেও ছুঁড়ে ফেলতে চান। তাদেরকে তো আর কোনো মতবাদে বিশ্বাসী হতে কেউ বলেনি, তাদের নিজস্ব একটা মতবাদ থাকতে পারেই, কিন্তু কি সেই মতবাদ? তারা তো আমাদের একাত্তরের চেতনাকেও পরিপূর্ণরূপে ধারণ করতে চান না, একাত্তরের মতবাদকেও তারা স্বীকার করতে চান না, একাত্তরের উপরে তারা 24কে স্থান দিতে চান। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তার আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছেন সেটি একটু খুব ছোট করে আপনাদেরকে জানিয়ে দিই আগে। তিনি বলছেন বুধবার একটি অনুষ্ঠানে, তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না, দেশে সবার উপরে জনগণ থাকবে, জিয়াবাদ বা মুজিববাদও আর চায় না। তিনি বলছেন যে এদেশে বিভাজনের রাজনীতি চলবে না, দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। বর্তমানে জিওপলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে, একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে। তার মানে কি, তারা সব কিছু বাদ দিয়ে তারা তাদের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছে? আচ্ছা, বুঝলাম যে তারা মুজিববাদে ছুঁড়ে ফেলতে চেয়েছে, মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে চেয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে তারা নানান ধরনের আখ্যা দিয়ে তারা সেগুলো ছুঁড়ে ফেলতে চেয়েছে, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলছে। কিন্তু এখন জিয়াবাদ, তার মানে কি, যে কথাগুলো এতদিন আমরা বলে আসছি যে -2 ফর্মুলা বাস্তবায়ন চলছে, বাস্তবায়নের প্রক্রিয়া চলছে, সরকারের পৃষ্ঠপোষকতাতে তারা সেই পথেই যাচ্ছে বা সেটাই বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে। আচ্ছা, তিনি যে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না, দেশে সবার উপরে জনগণ থাকবে, জনগণ তো সবার উপরেই, জনগণের কথাই সবাই বলে, কিন্তু আদর্শিক বিভাজন থাকবে না, এটি কেমন কথা? পৃথিবীর কোন দেশে আদর্শিক বিভাজন নেই? রাজনৈতিক দল করতে গেলে তো অবশ্যই কোনো না কোনো আদর্শকে সামনে রেখে করতে হবে, হয় লেনিনবাদ, মার্ক্সবাদ, মুজিববাদ, জিয়াবাদ, নেহরুবাদ কিংবা গান্ধীবাদ, থাকবে তো কিছু একটা। এটা কোন ধরনের কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না, তাদের রাজনৈতিক বিচক্ষণতা যে কোন লেভেলে এটি এইসব কথাবার্তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। আর তারা প্রমাণ করতে চাইছে যে জনগণ তাদের সঙ্গে, জনগণ যে সবার সঙ্গে বা যার যার সঙ্গে, এটি তো সবাই বলে আসে। এই জনগণ যে তাদের সঙ্গে রয়েছে, তার পরিমাপের ব্যারোমিটারটা কি? খুব অদ্ভুত একটা বিষয়। আবার এদিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক অন্যতম আসিফ মাহমুদ একই দিনে বুধবার তারুণ্যের উৎসব নামে একটি অনুষ্ঠানে ভিকারুন্নেসা নূন স্কুলে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে তিনি বলছেন, ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন, যেভাবে তরুণ প্রজন্ম গণ অভ্যুত্থানে অবদান রেখেছিল, সংস্কার সফল করতে তাদেরকে সেইভাবে অবদান রাখতে হবে। অর্থাৎ তিনি কি আরো একটি গণ অভ্যুত্থানের কথা বলছেন? তিনি কি আরো একটি গণ আন্দোলনের কথা বলছেন, জুলাই আগস্ট গণ আন্দোলনের মতন? এত সহজ? মানুষ বারবার আপনাদের কথায় প্রাণ দেবে, রক্ত দেবে? মানুষ ঠকেছে তো, যা বলতে চেয়েছিলেন এখন এসে সব নিজেদের মতো করে পাওয়ার চেষ্টা করছেন। সমন্বয়করাই সব, আর কেউ কিছু নয়। সমন্বয়কদের যে দল আসতে যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেটিই সব, এর বাইরে আর সব মিথ্যে। এর বাইরে আর কেউ কিছু বললে সেটি বিভাজনের আখ্যা দেওয়া হচ্ছে। সংস্কারের নাম করে একটি পক্ষ তারা নিয়েছে সরকারে থাকা অবস্থায়, এটা তো কোনো অবস্থাতেই পারে না। বিএনপি বলেছে যে সংস্কারের পক্ষে যদি কথা বলতে হয় বা যে কোনো পক্ষে যদি কথা বলতে হয়, তাহলে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আপনারা কথা বলুন। তারা সরকারে থেকে সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলবে, যে কোনো একটা পক্ষ নিয়ে তারা এটাই করতে হবে, নইলে সব জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় আমরা একের পর এক পাচ্ছি। তারা যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে, যদি হয়েই থাকেন শেখ হাসিনা ফ্যাসিবাদী, তাদের সাথে কোনো পার্থক্য নেই, ন্যূনতম কোনো পার্থক্য নেই, বরং তার চেয়ে ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি এখন তাদের মাঝে। আর আন্দোলনের কথা বলছিলাম, তারা যে আন্দোলনে ইঙ্গিত দিচ্ছে, এত সহজ না তো। গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে হাসিনা বিরোধী, আওয়ামী লীগ সরকার বিরোধী সব রাজনৈতিক দলের একটা ঐক্যতানের মধ্য দিয়ে এই আন্দোলন সফল হয়েছে। এখন ডাক দিয়ে দেখুন তো কজন মানুষ আসে।
সমন্বয়কদের পক্ষে কতজন মানুষ রাস্তায় নামে তার প্রমাণ তো আমরা এরই মধ্যে পেয়েছি। তাদের অনেক কর্মসূচিতে আগে ডাক দিলে 20, 25, 30, 40 হাজার মানুষ জড়ো হয়ে যেত 1 ঘন্টা নোটিশে। এখন তাদের সমাবেশগুলোতে কজন মানুষ হয় আমরা জানি না। এত সহজ নয়। মানুষ আর এত সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। মানুষ বারবার ঠকেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন, কথিত বৈষম্য বিরোধী, আমরা অবশ্যই কথিত শব্দটাই ব্যবহার করতে চাই। এখন বৈষম্য বিরোধিতার নামে নিজেরাই যে বিভিন্ন জায়গায় বৈষম্যের সৃষ্টি করছে প্রকারভাবে, স্পষ্টভাবে, তাতে মানুষ প্রতারণার শিকার হয়েছে। এই জন্য আর এত সহজে ডাক দিলে মানুষকে পাওয়া যাচ্ছে না, মানুষ যাবেও না, আন্দোলন এত সহজে গড়ে উঠবে না। যা মনে করছেন তা একেবারেই ভুল। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার উদ্দেশ্যে একটি কথা বলে দিয়েছেন, নির্বাচন নিয়ে যত বেশি টালবাহানা হবে মানুষের রোষানলে পড়তে হতে পারে বৈষম্য বিরোধীদের কিংবা সরকারে যারা রয়েছেন তাদেরকে। এই যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আরও একটি কথা বলেছেন যে বর্তমানে জিওপলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে, খুব স্বাভাবিক। এই ধরনের খেলা যত চলবে তত ষড়যন্ত্রকারীরা, দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা আরো বেশি করে খেলার সুযোগ পাবে। এটা তো খুব সহজ কথা। এটা বুঝতে গেলে আর রকেট সায়েন্স বোঝার প্রয়োজন নেই। এবং সেই অস্থিতিশীলতা, অতি বিপ্লবের নামে এদেশে সৃষ্টি করছে বৈষম্য বিরোধীরা, এটিও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট হয়ে বলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগে নিষিদ্ধ চান, বিএনপিকে নিষিদ্ধ হয়তো মুখে বলতে পারছে না, কিন্তু জিয়াবাদ ছুঁয়ে ফেলতে চায়। এসবের মধ্য দিয়ে কোন পথে তারা এগোতে চাইছে এটি আমাদের কাছে একেবারেই স্পষ্ট। আর কোনো রাগঢাক করার কোনো কারণ নেই। কিন্তু এত সহজ নয় সব কিছু। এত সহজ ভাবাটা একেবারেই বোকামি, একেবারে। বিষয়টা হচ্ছে যে আমরা বিজিবির ঘটনা জানি, আগে ছিল বিডিআর। ডাল ভাত কর্মসূচির কারণে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে, এরকম একটি মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, যা আদৌ কোনো অংশে সত্যতা নেই বলে আমরা এখন জানি। এবং এর পিছনে কারা কাজ করেছে সেটিও আমরা জানি, কোন বিদেশি শক্তি। কিন্তু কি অদ্ভুতভাবে বিডিআরের পোশাক পরিবর্তন করা হলো, নামও পরিবর্তন করা হলো বিজিবি। বিজিবিতে কারা সদস্য হিসেবে কাজ করেন? সামরিক বাহিনী থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে বা সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিজিবিতে দেয়া হয়, এই জন্য বলা হয় আধা সামরিক বাহিনী। সেই বিডিআর যে নামের মধ্যে একটা অন্য ধরনের ঔদ্ধত্য ছিল অন্য দেশের প্রতি, বাংলাদেশ রাইফেলস, আমি ঔদ্ধত্যটা পজিটিভ অর্থেই ব্যবহার করছি, কিন্তু সেই নামটি বদলে রাখা হলো বিজিবি, মানে একটা সীমান্তের পাহারাদার হিসেবে শুধুমাত্র এই নামটি করা হলো, পোশাক পরিবর্তন করা হলো। এখন পুলিশের পোশাক, র্যাবের পোশাক, আনসারের পোশাক পরিবর্তন করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি মানুষের যে অনাস্থা, যে অবিশ্বাস, সেটি চেঞ্জ করে কতটুকু বিশ্বাসের জায়গায় স্থাপন করা যাবে শুধুমাত্র পুলিশের পোশাক পরিবর্তন করে বা অন্যান্য বাহিনীর পোশাক পরিবর্তন করে? ঔপনিবেশিক শাসনের যে লেগাসি, সেখান থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি শুধুমাত্র রাজনৈতিক অপসংস্কৃতির কারণে। প্রতিটি সরকারই তো এই বাহিনীগুলোকে তাদের নিজেদের মতো করে ব্যবহার করেছে এবং তারা অন্যায় করেছে। যেই পুলিশের অনেক ধরনের আত্মত্যাগ রয়েছে, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রথম পাকিস্তানি বাহিনীর আঘাত, সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করলো রাজারবাগ পুলিশ। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস সময় ধরে তাদের তো যে ভূমিকা ছিল সেগুলো তো অপরিসীম। আমাদের পুলিশ অবশ্যই দেশপ্রেমিক বাহিনী হিসেবে কাজ করতে পারে, কিন্তু আমাদের সরকারগুলো কাজ করতে দেয় না।